এবার দেখো আমরা ভেক্টর বিভাজন নিয়ে আলোচনা করব। ভেক্টর বিভাজন কি জিনিস এটা আমরা একটু বোঝার চেষ্টা করি শুরুতে। তো আমরা আগেই পড়ছি যে দুটি ভেক্টর যদি থাকে পি এবং কিউ, এদের লব্ধি কি হয় বলতো আর। তাহলে পি এবং কিউ এর সমষ্টি মানে পি এবং কিউ এর রেজাল্টেন্ট হচ্ছে আর। তো এখন যদি বিপরীতভাবে বলি তাহলে আর কে যদি আমরা এমনভাবে ভাঙি তাহলে একটা পি পাওয়া যাবে, একটা কি বলতো কিউ পাওয়া যাবে। তো একটা ভেক্টরকে বিভাজিত করে দুইটা ভেক্টর যখন আমরা পাচ্ছি এটাকেই বলা হয় ভেক্টর বিভাজন। তো দেখো এখানে তাহলে আমরা আর কে বিভাজিত করব করে কি বলতো আমরা পি এবং কিউ পেয়ে যাব। তো এটা কিভাবে কাজটা করতে হয় সেটা আমরা দেখি। দেখো, তো এটার জন্য প্রথমে আমাদের যে জিনিসটা জানা লাগবে সেটা হচ্ছে ত্রিভুজের সাইন রুল। হ্যাঁ, তো ধরো এ বি সি একটা ত্রিভুজ। তো এই বাহুর এই যে এ এর অপোজিট যে বাহু তার দৈর্ঘ্যকে যদি আমরা বলি স্মল এ, বি শীর্ষের অপোজিট বাহু যেটা সেটাকে যদি আমরা বলি স্মল বি, আর সি শীর্ষের অপোজিট বাহুর যে দৈর্ঘ্য সেটাকে বলি আমরা যদি স্মল সি, তাহলে সাইন রুল বলে যে এ বাই সাইন এ ইকুয়াল বি বাই সাইন বি ইকুয়াল হচ্ছে কি বলতো সি বাই সাইন সি। এটা হচ্ছে সাইন রুল। ওকে, তো এটা আমাদের এখানে কাজে লাগবে। তো দেখো এখানে আমাদের এই কোণটা দেওয়া আছে আলফা, এই কোণটা দেওয়া আছে বিটা। তাহলে দেখো এটা একটা সামান্তরিক, তো সামান্তরিকের এই কোণ যদি বিটা হয় তাহলে এই কোণও কি হবে বলো তো ভাইয়া, এই কোণও হবে বিটা। আর এই যে একটা ত্রিভুজ, এই ত্রিভুজের একটা কোণ আলফা একটা কোণ বিটা, তাহলে থার্ড যে কোণটা সেটা কি হবে বলতো 180 ডিগ্রি মাইনাস আলফা প্লাস বিটা। কারণ কি বলতো তিন কোণের সমষ্টি হচ্ছে 180, তাহলে দুইটা যদি হয় আলফা এবং বিটা তাহলে থার্ডটা কি হবে বলতো 180 মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, তাহলে আমরা ত্রিভুজের তিনটা কোণ পেয়ে গেলাম। আর বাহুর দৈর্ঘ্যগুলোও তো জানি তাই না, বাহুর দৈর্ঘ্য মানে কি এখানে বলতো ভেক্টরের যে মান সেটাই হচ্ছে এখানে কি বলতো বাহুর দৈর্ঘ্য। তাহলে একটা বাহু হচ্ছে পি, একটা বাহু কি বলতো কিউ, আর একটা বাহু হচ্ছে আমাদের আর। ওকে, তাহলে তিনটা বাহু আর তিনটা কোণের মান আমাদের জানা আছে। তাহলে এখানে আমরা কি করবো বলতো সাইন রুলটা অ্যাপ্লাই করে ফেলবো। তাহলে দেখো পি, যখন আমি পি লিখবো তখন কি লিখতে হবে বলতো পি এর অপোজিট যে অ্যাঙ্গেল, যেমন এখানে দেখো যখন আমি এ লিখছিলাম তখন এ এর অপোজিট অ্যাঙ্গেল কি বলতো ক্যাপিটাল এ। তো এই জন্য আমরা নিচে কি লিখছি সাইন ক্যাপিটাল এ। তাহলে যদি পি লিখি, পি এর অপোজিটে কোন কোণটা আছে দেখো পি বাহু হচ্ছে এটা, এর অপোজিটে কি কোণটা আছে বলতো বিটা কোণ আছে। তাহলে এখানে কি বসবে সাইন বিটা বসবে। এরপর যদি আমি কিউ লিখি তাহলে নিচে কি বসবে বলতো এই যে কিউ সাইড হচ্ছে এটা, কিউ এর অপোজিটে কি কোণটা আছে বলতো আলফা কোণ আছে, তাহলে বসাও সাইন আলফা। এরপরে যদি আমরা এখানে আর বসাই তাহলে কি বসবে বলতো সাইন আর এর অপোজিটে এই যে এটা হচ্ছে আর, আর এর অপোজিটে এই কোণটা আছে সেই কোণটার মান কত বলতো 180 মাইনাস আলফা প্লাস বিটা। ওকে, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি দেখো পি বাই সাইন বিটা ইকুয়াল কিউ বাই সাইন আলফা ইকুয়াল আর বাই সাইন আলফা প্লাস বিটা। কারণ কি বলতো 180 ডিগ্রি মাইনাস থিটা থাকলে কি হয় শুধুমাত্র সাইন থিটা হয়। তাহলে এই হচ্ছে আমাদের এখানে ফর্মুলাটা, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, তাহলে এইখান থেকে আমরা তখন কি করতে পারবো বলতো পরবর্তীতে যদি আমরা পি এর মান বের করতে চাই তাহলে পি সমান কি চলে আসবে, পি সমান আসবে আর সাইন বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। বুঝতে পারছো কিনা দেখো প্রথমটা আর শেষেরটা যদি নেই তাহলে সাইন বিটারকে এই পাশে ট্রান্সফার করে দিলে কি হয়ে যাবে বলতো আর ইন্টু সাইন বিটা হয়ে যাবে। ওকে, সিমিলারলি আমরা যদি কিউ বের করতে যাই তাহলে কি হবে বলতো আর সাইন আলফা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তো এইভাবে আমরা এইখান থেকে পি এবং কিউ এর মান বের করতে পারি, অর্থাৎ আর এর দুইটা অংশ বের করতে পারি, একটা হচ্ছে পি একটা কি বলতো কিউ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো লম্ব উপাংশ, লম্ব উপাংশ বিষয়টা কি। এইখানে তো পড়লাম উপাংশ, এখানে পড়তেছি লম্ব উপাংশ। লম্ব উপাংশ হচ্ছে এটাই যদি আমাদের এই আলফা প্লাস বিটা এর মানটা যদি হয়ে যায় 90 ডিগ্রি,
আলফা প্লাস বিটার মান কি হয় বলতো 90 ডিগ্রি, তখন এটাকে বলা হয় লম্ব উপাংশ। কিরকম? লম্ব উপাংশটার জন্য আমরা আরেকটা এখানে স্লাইড নিয়ে নিই। দেখো, ধরো যে বলতেছি লম্ব উপাংশ, তাহলে আমরা বলে ফেলেছি যে এখানে কি হবে বলতো আলফা প্লাস বিটা এর মানটা কি হয়ে যাবে বলতো 90 ডিগ্রি হয়ে যাবে। তাহলে এখানে লক্ষ্য করো, ধরো যে এটা আলফা আর এটা কি বলতো, তাহলে আমরা বলে ফেলছি কি বলতো আলফা প্লাস বিটা ইকুয়াল 90 ডিগ্রি। তাহলে এইবার আমরা আলফা বিটা না বলে তাহলে বিটা সমান কি লেখা যায় এবার 90 মাইনাস আলফা। তাহলে এখানে আমরা 90 মাইনাস আলফা লিখি, কারণ যত কম ভেরিয়েবল রাখা যায় তত ভালো। তাহলে এটা হচ্ছে পি, এটা কি বলতো কিউ, আর এখানে আছে কি আমাদের আর। তো এবার তুমি কি করতে পারবে দেখো, পি আর কিউ বের করে ফেলতে পারবা। তাহলে এই যে ত্রিভুজটা আছে, এই ত্রিভুজে cos আলফা সমান কি বলতো, cos আলফা সমান ভূমি ভাগ অতিভুজ। তাহলে ভূমি হচ্ছে এখানে কি বলতো, এই যে এটা হচ্ছে ভূমিটা হচ্ছে পি, আর অতিভুজ কত বলতো, অতিভুজ হচ্ছে আর। তাহলে এখানে আমরা কি করলাম, পি ইকুয়াল, তাহলে আমরা পেয়ে যাচ্ছি আর cos আলফা। তাহলে এখানে এটা মনে রাখবো পি ইকুয়াল। আবার যদি আমরা এই যে এটা যেহেতু কিউ, তাহলে এটাকেও আমরা কিউ বলতে পারি। তাহলে যদি আমরা সাইন আলফা নেই, সাইন আলফা সমান কি লম্ব ভাগ অতিভুজ। তাহলে এখান থেকে আমরা দেখো কিউ ইকুয়াল পেয়ে যাচ্ছে কি বলতো আর সাইন আলফা। তাহলে এটাই হচ্ছে আমাদের লম্ব উপাংশে বিভাজন। লম্ব উপাংশের ক্ষেত্রে মনে রাখতে হবে পি ইকুয়াল, মানে যার সাথে আলফা কোণটা আছে, যার সাথে আলফা কোণটা আছে তার সাথে কি হবে বলতো কস, যার সাথে কোণ তার সাথে কস। দেখো পি এর সাথে কোণটা আছে আলফা, তাহলে আর কস আলফা, আর যার সাথে কোণ নেই সে কি হবে বলতো সাইন আলফা হবে। এইভাবে আমরা মনে রাখতে পারি। ওকে, এবার দেখো খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এই টপিকটাই মনে করো যে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক এই চ্যাপ্টার থেকে, ভেক্টর গুণন। তো ভেক্টর গুণন দুই প্রকারের এখানে গুণ শিখবো। ভেক্টরের গুণ আমরা দুই প্রকারের শিখবো, একটা হচ্ছে ডট গুণন বা স্কেলার গুণন, আরেকটা হচ্ছে ক্রস গুণন বা ভেক্টর গুণন। তো ডট গুণন বা স্কেলার গুণন কাকে বলে, দেখো যে ভেক্টর গুণনের মাধ্যমে দুইটা ভেক্টরের গুণ করবা, ফলে আসবে কি বলতো একটা স্কেলার, তখন ওই ভেক্টরকে বলা হয় ডট গুণন বা স্কেলার গুণন। তো এটাকে ডট দিয়ে লেখা, ধরো যে একটা ভেক্টর আছে আমাদের কাছে এ আর একটা ভেক্টর আছে বি, এদের মাঝখানে কি বলতো এই যে ডট, এটাকে বলা হয় ডট গুণন। তো এ ডট বি মানে হচ্ছে এ এর মান, মানে এ ভেক্টরের মান, বি ভেক্টরের মান ইনটু এ ও বি এর মধ্যবর্তী যে কোণ ছিল সেই কোণের কোসাইন। তো ধরো এটা হচ্ছে তোমার বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর এদের যে মধ্যবর্তী কোণ সেটা হচ্ছে থিটা। তাহলে এ ডট বি ইকুয়াল কি হবে বলতো এ বি কস থিটা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের এখানে ডট গুণনের ফর্মুলা। ওকে, এই হচ্ছে আমাদের ডট গুণনের ফর্মুলা। আবার ক্রস গুণনের ক্ষেত্রে, ক্রস গুণন কাকে বলে, দুটি ভেক্টরের যে গুণনে আমরা কি বলতো একটা ভেক্টর আউটপুট পাই তাকে বলা হয় ভেক্টর গুণন। আগেরটার দিকে লক্ষ্য করো, এইখানে এ এর মানটা কি বলতো এটা একটা মান, বি এটা একটা মান, কস থিটাও একটা কি বলতো মান, তাহলে পুরোটাই কি বলতো জাস্ট একটা মান, এখানে কিন্তু কোনো দিক নেই। তাহলে এই যে গুণফলটা কি হয়ে যাচ্ছে বলতো একটা স্কেলার আসতেছে, তো এই জন্য এটাকে বলা হয় স্কেলার গুণন। আর যে গুণনে আমরা কি পাবো একটা ভেক্টর রাশি পাবো তাকে বলা হয় ভেক্টর গুণন বা ক্রস গুণন। তো এটাকে লেখা হয় এইভাবে এ ক্রস বি, এ ক্রস বি। তো এ ক্রস বি সমান এ এর মান বি এর মান ইন্টু সাইন থিটা, এবং যেহেতু এটা একটা ভেক্টর আসবে সেই ভেক্টরের ডিরেকশনটা তাহলে এখানে কি বলতো গুণ করে দেবো, এটা হচ্ছে ওই ডিরেকশনের একক ভেক্টর, ডিরেকশনের কি বলতো একক ভেক্টর। তো এখানে কিছু বেসিক নলেজ আমাদের লাগবে, সেটা একটু আমরা দেখে নিই। ধরো এটা এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, মধ্যবর্তী কোণটা থিটা। তো যদি আমরা এ এবং বি ক্রস করি তাহলে ডিরেকশনটা কি হবে, মানে ইটা মানটা কি হবে সেটা আমরা একটু যদি দেখি। তাহলে এ থেকে বি, এটা হচ্ছে বলে ডান হাতের নিয়ম। হ্যাঁ, ডান হাতের নিয়মটা কিরকম, যে এখানে যে প্রথম ভেক্টরটা থাকবে, যেমন প্রথম ভেক্টর এখানে কি বলতো এ, তাহলে এ ভেক্টরের দিক বরাবর আমরা কি ডান হাতটা বসাবো, বসিয়ে আঙুলগুলি
আমরা দ্বিতীয় ভেক্টরের দিকে ঘোরাবো। তাহলে এ ভেক্টরের দিকে যদি আমরা ডান হাত বসাই, বি ভেক্টরের দিকে যদি আমরা 4টা আঙুল ঘুরাই, তাহলে দেখবা বৃদ্ধা আঙুলটা কি বলতো উপরের দিকে নির্দেশ করতেছে। উপরের দিকে মানে মানে হচ্ছে যে প্লেনে এ এবং বি আছে, যে তলে এ এবং বি আছে, এই তলের কি লম্ব বরাবর উপরের দিকে। তাহলে এটা হচ্ছে আমাদের এ ক্রস বি এর ডিরেকশন, ঠিক আছে। আবার যদি আমরা এই সেম কাজটা যদি আমরা বি ক্রস এ এর জন্য করতাম, হ্যাঁ, কিসের জন্য করতাম, ধরো যে বি ক্রস এ এর জন্য করতাম, সেই ক্ষেত্রে ডিরেকশনটা আমার কি হয়ে যেত বলতো, পুরাটা চেঞ্জ হয়ে যেত। কিভাবে চেঞ্জ হইতো দেখো, ধরো তুমি বি ক্রস এ করবা, এবার তাহলে কি হবে, বি এর দিকে তোমার 4টা আঙুল রাখতে হবে, রেখে কি বলতো এ এর দিকে ঘোরাতে হবে। বি থেকে এ এর দিকে ঘোরালে দেখো বৃদ্ধা আঙুলটাকে নিচের দিকে যাচ্ছে। দ্যাট মিনস এই তল বরাবর কি বলতো ভেতরের দিকে, এটা হচ্ছে বি ক্রস এ এর ডিরেকশন, ঠিক আছে। তাহলে ক্রস গুণনের ডিরেকশনটা মনে রাখবো আমরা, যে ভেক্টর দুইটা যে তল বরাবর থাকবে, ভেক্টর দ্বয় যে তলে থাকবে সেই তলের লম্ব বরাবর হবে ক্রস গুণফলের ডিরেকশনটা, ঠিক আছে। ওই তলের লম্ব বরাবর থাকবে ক্রস গুণফলের ডিরেকশন। ওকে, এটা নিয়ে আমরা পরে আবার আলোচনা করব, ক্রস গুণনটা নিয়ে। আপাতত আমরা ডট গুণনটাতে একটু ফোকাস করি। দেখো, তাহলে এইটুকু আমাদের মনে রাখতে হবে যে এ ডট বি মানে কি, এ বি কস থিটা। তো ধরো এ ভেক্টর ইকুয়াল আমরা বললাম আর বি ভেক্টর ইকুয়াল আবার সিমিলারলি বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে। তো যখন আমি এ এর সাথে বি এর ডট গুণন করব, তখন বুঝতে পারতেছো যে এটা ডট এটা হবে। তো কিভাবে এটা ডট এটা করতে হবে দেখো একটু, আমরা যদি একটু দেখি, তাহলে ধরো যে এটা আসলো, ব্র্যাকেট দিয়ে দিই, এটা ডট কি করবো বলতো বি, তাহলে বি কে আবার আমরা এখানে নিয়ে আসি, তাহলে বি হচ্ছে ধরো এখানে চলে আসলো। ঠিক আছে, তাহলে লক্ষ্য করো, দেখো এর সাথে বি এর কি করলাম বলতো ডট করে ফেললাম। তাহলে এখন গুণ করব কিভাবে, এই যে দেখো এইটার সাথে কি বলতো সবার গুণ হওয়ার কথা, ঠিক না, এবং সবার গুণ হবেও, ঠিক আছে। কিন্তু গুণ হওয়ার পরে দেখো এখানে একটু আমি তোমাদের এই জিনিসটা আগে ডিসকাস করে নিই। ধরো যে আই এর সাথে তুমি আই এর কি করবা বলতো ডট গুণন করবা, তাহলে এটা হচ্ছে আমাদের কি এ, এটা কি বলতো বি ভেক্টর। তাহলে এ ডট বি মানে কি বলতো এ এর মান, এখন আই মানে কি বলতো একটা একক ভেক্টর, তাহলে এর মান কত 1, যে আই 1, তাহলে এ এর মান বি এর মান ইন্টু মধ্যবর্তী কোণের কস, তাহলে কস কত হবে বলতো 0 ডিগ্রি, তাই না, কারণ এ ডট বি মানে কি এ এর মান বি এর মান ইন্টু ওদের মধ্যবর্তী কোণের কস। তাহলে আই এবং আই এর মধ্যবর্তী কোণ কি হবে বলতো 0 ডিগ্রি, কারণ যেহেতু একই দিকে আছে। তাহলে cos 0 মান হচ্ছে 1, তাহলে গুণফল কত আসলো বলতো 1 আসলো, ঠিক আছে। এবার লক্ষ্য করো আই এর সাথে যদি আমি জে এর ডট করি, তাহলে কি হবে এ ডট বি, তার মানে কি বলতো এ এর মান বি এর মান cos কত ডিগ্রি বলতো 90 ডিগ্রি, কারণ আই হচ্ছে আমার এক্স অক্ষ বরাবর একটা ইউনিট ভেক্টর, আর জে কি বলতো ওয়াই অক্ষ বরাবর একটা ইউনিট ভেক্টর। তাহলে আই এবং জে এর মধ্যবর্তী কোণ কত 90 ডিগ্রি, এখন cos 90 মান হচ্ছে 0, তাহলে পুরাটাই হয়ে গেল কি বলতো 0। সিমিলারলি আই ডট যদি আমি কে করি, তার মানটা কত আসবে বলতো 0 আসবে। তাহলে শুধুমাত্র আই এর সাথে আই এর ডট করলে 1 পাওয়া যায়, শুধুমাত্র জে এর সাথে জে এর ডট করলে 1 পাওয়া যায়, শুধুমাত্র কে এর সাথে কে এর ডট করলে 1 পাওয়া যায়। কারণ এই ক্ষেত্রে মধ্যবর্তী কোণটা কি হয় বলতো 0 হয়, এবং মধ্যবর্তী কোণ যেহেতু 0, এই জন্য এর মান কি বলতো 1, ঠিক আছে। আর বাকি সবগুলো, বাকি অন্য যে কারোর সাথেই কি ডট করলে কি আসবে বলতো 0 চলে আসবে, ঠিক আছে। তাহলে এবার আবার এটাতে ব্যাক করি, দেখো যখন আমি এই যে এ এক্স এর সাথে বি এক্স এর গুণ করব, তখন আমরা কি পাবো বলতো, আমরা পাবো এ এক্স, আমরা পেয়ে যাব দেখো এ এক্স বি এক্স, আর আই ভেক্টর ডট আই ভেক্টর যার মান কত 1। কিন্তু যখন এ এক্স এর সাথে বি ওয়াই এর গুণ করব, তাহলে এ এক্স বি ওয়াই
আই এর সাথে কার ডট হবে বলতো, জে এর, এবং আই এর সাথে জে এর ডট করলে কি আসে, জিরো আসে, তাই এটা পুরাটা কি হয়ে গেল বলতো, জিরো হয়ে গেল, ঠিক আছে। আবার সেম ভাবে যখন আই এর সাথে কে এর গুণ করব, দেখো এই যে এটার সাথে যখন এটার গুণ করব, তখন আই ডট কে কি হয়ে যাবে বলতো, জিরো হয়ে যাবে, তাই এটা আর গুণ করার কোনো দরকার নাই। এই জন্য শুধু আই এর সাথে আই এর গুণটাই করব, কারণ বাকিগুলো কি হয়ে যাচ্ছে বলতো, জিরো হয়ে যাচ্ছে। সিমিলারলি যখন আমরা এ জে এই যে এ ওয়াই এর সাথে গুণ করব, তখন কার সাথে শুধু গুণ করা লাগবে বলতো, বি ওয়াই এর সাথে গুণ করা লাগবে। হ্যাঁ, তাহলে এ ওয়াই বি ওয়াই, আর বাকিগুলো কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। এরপরে এ জেড বি জেড। আশা করি আমরা বুঝতে পারছি এইভাবে আমাদের ডট গুণনটা বের করতে হবে। ওকে, তাহলে শুধুমাত্র আই এর সহগের সাথে আই এর সহগের গুণ হবে, দেখো এইভাবে আই এর সহগের সাথে আই এর সহগের গুণ, জে এর সহগের সাথে জে এর সহগের গুণ, কে এর সহগের সাথে কে এর সহগের গুণ করলেই কি আমরা ডট গুণনটা পেয়ে যাব, এটা আমাদেরকে মনে রাখতে হবে। এবার দেখো নেক্সট টপিক এবং ইম্পর্টেন্ট একটা টপিক, সেটা হচ্ছে লম্ব ভেক্টর। তো দুইটা ভেক্টর পরস্পর লম্ব কিনা এটা আমরা কিভাবে বুঝবো, সেই জিনিসটা আমরা এবার আলোচনা করতে যাচ্ছি। ঠিক আছে, ধরো এদিকে একটা ভেক্টর আছে এ, এটা একটা ভেক্টর আছে বি, তো এদের মধ্যবর্তী কোণটা কি বলতো, 90 ডিগ্রি, থিটা ইকুয়াল 90 ডিগ্রি। তো যদি আমরা এ ডট বি করি, তো তুমি বলো তো এ ডট বি মানে কি ছিল, এ ডট বি মানে এ এর মান ইন্টু বি এর মান ইন্টু কি বলতো, কস মধ্যবর্তী থিটা। থিটার মান কত এখানে বলতো, থিটার মান এখানে হচ্ছে 90 ডিগ্রি। তো থিটার মান যেহেতু 90, তাহলে cos 90 এর মান কত, cos 90 মান হচ্ছে 0, তাহলে পুরাটা কি চলে আসলো, 0 চলে আসলো। তাহলে আমরা এই কথাটা মনে রাখবো যে দুটি ভেক্টরের ডট গুণফল যদি আসে 0, দুটি ভেক্টরের ডট গুণফল যদি কখনো 0 আসে, তাহলে আমরা কি বলবো বলতো, ভেক্টর দ্বয় পরস্পর লম্ব। হ্যাঁ, ভেক্টর দ্বয় কি হবে বলতো, পরস্পর লম্ব। তাহলে এই কথাটা আমরা মনে রাখবো, খুবই ইম্পর্টেন্ট একটা কথা। যদি এ এবং বি এর ডট গুণফল হয় 0, তাহলে এ ও বি ভেক্টর কি হবে বলতো, পরস্পর লম্ব হবে। ওকে, এবার দেখো ভেক্টরের মধ্যবর্তী কোণ। হ্যাঁ, দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ আমরা বের করতে চাচ্ছি। তো দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ কিভাবে বের করব, এটাও আবার ডট গুণফলের সূত্রটা দিয়েই করতে কিন্তু পারবো আমরা। কিভাবে দেখো, ধরো যে এইভাবে আমি তো দুইটা ভেক্টর লিখছি, একটা এ একটা বি। তো ধরো যে দুইটা ভেক্টর আছে তোমার কাছে এভাবে, এদের মধ্যবর্তী কোণটা কি বলতো, থিটা। তাহলে আমরা যদি এ ডট বি করি, তাহলে আমরা কি পেয়ে যাই বলতো, এ এর মান ইন্টু বি এর মান ইন্টু হচ্ছে কস থিটা। তাহলে এখান থেকে আমরা যদি থিটা বের করতে চাই, তাহলে দেখো কস থিটা সমান কি লেখা যাচ্ছে, এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান বি এর মান। তাহলে এখান থেকে আমরা থিটাটা বের করে ফেলতে পারবো, পারবো নাকি পারবো না বলো তো, এখান থেকে আমরা থিটার মানটা বের করে ফেলতে পারবো। তাহলে এইটা আমাদেরকে একটু মনে রাখতে হবে। ঠিক আছে, কিভাবে বের করব সেই জিনিসটা আমরা এখন দেখে ফেলবো যে কিভাবে এটা আসলে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এই সূত্র দিয়ে আমরা কি করব বলতো, দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করে ফেলবো, কারণ উপরে ডট গুণন তো আমরা করতে শিখছি, আর নিচে কি এ এর মান বের করে বসায় দিব, বি এর মান বের করে বসায় দিব। ঠিক আছে, এখন দেখো একটা ভেক্টরের মান কিভাবে বের করতে হয় সেটা আমি বলছি কিনা। দেখো একটা ভেক্টর, যেমন এখানে আমি বলছিলাম যে হচ্ছে এই যে এ ভেক্টর বি ভেক্টর, তো এদের মান তাহলে কিভাবে বের করবা। তো এ ডট বি আমরা এখানে করা দেখছি, যদি এ ডট বি না করে আমি যদি এ ডট এ করতাম, তুমি লক্ষ্য করো, আমি যদি কি করতাম বলতো, এ ভেক্টর ডট এ ভেক্টর, তাহলে কি হইতো বলতো, তাহলে এখান থেকে আমরা পেতাম এ এর মান ইন্টু এ এর মান কস কত, 0 ডিগ্রি, যেটার মানে হচ্ছে এ স্কোয়ার। কস জিরোর মান কত বলতো, 1, এ আর এ গুণ করলে এ স্কোয়ার হয়। তাহলে এ ডট এ করলে আমরা কি পাই বলতো, এ ডট এ করলে আমরা পাই এ স্কোয়ার। ওকে, এটা আমরা ধরো
এখানে আমরা মাথায় রাখলাম। এবার দেখো যখন আমি এ ডট এ করবো, এখানে তো এ ডট বি করছিলাম, তাহলে এ ডট এ করলে কি আসবে বলো তো, এ এক্স ইন্টু এ এক্স প্লাস এ ওয়াই ইন্টু এ ওয়াই প্লাস এ জেড ইন্টু এ জেড। তাহলে এটা কিসের ভ্যালু বলো তো, এ স্কোয়ারের ভ্যালু। তাহলে এ এর ভ্যালু কি হবে বলো তো, স্কোয়ার রুট অফ এ এক্স স্কোয়ার এ ওয়াই স্কোয়ার প্লাস এ জেড স্কোয়ার। বুঝছো, এই যে এ জেড আর এ জেড মিলে এ জেড স্কোয়ার, এ ওয়াই মিলে এ ওয়াই স্কোয়ার। এই হচ্ছে তাহলে আমাদের ফর্মুলা। যে কোনো ভেক্টরের মান বের করতে গেলে আমাদের কি করতে হবে বলো তো, আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আই এর যে সহগ তার স্কোয়ার, জে এর যে সহগ তার স্কোয়ার, কে এর যে সহগ তার স্কোয়ারের সামেশন করে সেটা কি করতে হবে বলতো, স্কোয়ার রুট করে দিতে হবে। তাহলে আমরা ওই ভেক্টরের মান পেয়ে যাব। ওকে, তো আমরা দুটি ভেক্টরের মান বের করা শিখে গেলাম, এই দুটি ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করা শিখলাম। এবার দেখো ভেক্টরের অক্ষের সাথে যদি কোণ নির্ণয় করতে বলে, কি বের করতে বলছে বলতো, ভেক্টরের অক্ষের সাথে কোণ। কিরকম দেখো, ধরো যে এরকম আমরা তো অক্ষ পড়ছি যে এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ, এটা ধরো যে জেড অক্ষ, হ্যাঁ এক্স ওয়াই জেড অক্ষ। তো ধরো এখানে একটা ভেক্টর আমরা নিচ্ছি, এরকম একটা ভেক্টর এদিকে কোথাও একটা আছে, ধরো এটা একটা ভেক্টর, ঠিক আছে। তো এই ভেক্টর এক্স অক্ষের সাথে একটা কোণ তৈরি করবে, ধরো যে আলফা, ওয়াই অক্ষের সাথে একটা কোণ তৈরি করবে, আলফা বিটা না ধরে আমরা এইভাবে ধরি যে থিটা এক্স, মানে কি এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। এটা ধরো যে ওয়াই অক্ষের সাথে থিটা ওয়াই কোণ উৎপন্ন করবে, আর জেড অক্ষের সাথেও একটা কোণ তৈরি করবে, যেটাকে আমরা বলছি কি বলতো, থিটা জেড। তো এগুলো আমরা কিভাবে বের করব সেটা দেখি। তো এটা বের করার জন্য খুব ইন্টারেস্টিং একটা ওয়ে, সেটা হচ্ছে কি এইভাবে করতে পারি আমরা। দেখো ধরো যখন আমি এক্স অক্ষের সাথে কোণটা বের করব, আমার তো এই এ ভেক্টর যেটা সেটা তো জানা আছে, রাইট। এ ভেক্টর সমান ধরো যে এ এক্স আই এ ওয়াই জে প্লাস এ জেড কে। তো আমরা জানি যে দুটি ভেক্টর যদি দেওয়া থাকে তখন কি করতে পারি আমরা বলতো, তাদের মধ্যবর্তী কোণটা বের করতে পারি। কিন্তু এখানে আমাদের শুধুই একটা ভেক্টর, তো এই ভেক্টর এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করছে সেটা আমাদের জানতে হবে। তো যখন আমি এক্স অক্ষের সাথে কি কোণ তৈরি করছে, তখন আমি কি করতে পারি, এক্স অক্ষের দিকে যে ইউনিট ভেক্টরটা ছিল সেটাকে আমরা কি জানি বলতো, আই। এক্স অক্ষের দিকে একক ভেক্টর কি বলতো, আই। তাহলে এর সাথে আই এর কি করতে পারি বলতো, ডট গুণন করতে পারি। তাহলে এর সাথে আই এর ডট গুণন করলে কি হবে বলতো, এ ভেক্টর ডট আই। তাহলে কি হবে, এ এর মান ইন্টু আই এর মান কত, 1, এবং এ এবং আই এর মধ্যবর্তী কোণ কত বলতো, থিটা এক্স। বুঝছো, এ ভেক্টর এবং এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ কত বলতো, থিটা এক্স। তাহলে এ এর মান ইন্টু এক্স এর মান ইন্টু কি লিখলাম বলতো, কস থিটা এক্স। কারণ ডট গুণন করছি, ডট গুণনের নিয়ম কি, প্রথম ভেক্টর এর মান দ্বিতীয় ভেক্টরের মান কস থিটা। হ্যাঁ, তাহলে এখান থেকে আমরা দেখো, এখান থেকে আমরা এখন কি লিখতে পারবো, এই যে এ আর এক্স এর ডট করো, তাহলে ডট করার নিয়ম কি ছিল বলতো, ডট করার নিয়ম ছিল যে এক্স, এই যে আই এর যে সহগ, আই এর সহগের সাথে আই এর সহগের কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে আর জে এর সহগের সাথে জে এর সহগ, কে এর সহগের সাথে কে এর সহগ। তাহলে এখানে তো জে এর সহগ নেই, তাহলে কি বলতো, জিরো জে, এখানে কি আছে, জিরো কে। তাহলে এই দুইটা গুণ করলে জিরো হবে, এই দুইটা গুণ করলেও কি হবে, জিরো হবে। তাহলে এখানে শুধুমাত্র এ এক্স ইন্টু 1, তাহলে থাকতেছে শুধুমাত্র কি বলতো, শুধুমাত্র থাকতেছে এ এক্স, আর এখানে কি থাকতেছে, এ কস থিটা এক্স। তাহলে এইখান থেকে দেখো কস থিটা এক্স ইকুয়াল এ এক্স বাই এ। এইটুকু আমাদেরকে মনে রাখতে হবে ফর্মুলা হিসেবে, ঠিক আছে। বাকি কোনো কিছু যদি তুমি না বুঝে থাকো, না বুঝলেও কোনো সমস্যা নাই, তোমাদের শুধু এইটুকু মনে রাখতে হবে। তাহলেই তুমি কি করতে পারবে বলো তো, অক্ষের সাথে উৎপন্ন কোণটা বের করতে পারবা। সেম ওয়েতে যদি আমি থিটা ওয়াই বের করতে চাই, তাহলে কি আসবে বলতো, এ ওয়াই ডিভাইড বাই এ। যদি থিটা জেড বের করতে চাই তাহলে কি হবে বলতো, এ জেড ডিভাইড বাই এ এর মান। এইভাবে আমরা তিনটা কোণই বের করতে পারবো, ঠিক আছে। তো এটার আমরা একটা এক্সাম্পল দেখবো, দেখলেই তুমি আসলে এটা খুবই সুন্দর মতো বুঝে যাবে। আসো আমরা এগুলোর এক্সাম্পল দেখি। তো
তো প্রথম এক্সাম্পলটা দেখো, বলছে এ ভেক্টর বি ভেক্টর এর মধ্যবর্তী কোণ বের করতে হবে। তাহলে মধ্যবর্তী কোণ বের করার জন্য ফর্মুলা কি ছিল বলতো? cos থিটা সমান এ ভেক্টর ডট বি ভেক্টর ডিভাইডেড বাই এ এর মান ইন্টু বি এর মান। তো এখান থেকে সবার আগে আমি এ এর মানটা বের করে নিই। এ এর মান সমান কি হবে বলতো? স্কোয়ার রুট অফ, এখানে কত আছে 2, তাহলে 2 স্কোয়ার। এখানে কত আছে বলতো? 2, তাহলে লিখবো 2 স্কোয়ার। এখানে আছে কত? 1, তাহলে আমরা লিখলাম কি বলতো? 1 স্কোয়ার। তাহলে হচ্ছে এখানে কি স্কোয়ার রুট অফ 9, দ্যাট মিনস 3। আবার বি এর মান বের করব, তাহলে বি এর মান কিভাবে বের করবো বলতো? বি ইকুয়াল কি হবে এখানে? বি ইকুয়াল আছে আমাদের স্কোয়ার রুট অফ, এই যে এখানে আছে 2, তাহলে 2 স্কোয়ার। এখানে আছে 10, তাহলে 10 স্কোয়ার। এখানে আছে কত বলতো? -11, তাহলে -11 স্কোয়ার। তাহলে হচ্ছে রুট ওভার 104, এখানে 121, 225, দ্যাট মিনস হচ্ছে 15। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি বলতো? cos থিটা সমান এ ডট বি। দেখো এ ডট বি কি আমরা করছি এখনো? এ ডট বি কিন্তু আমরা এখনো করিনি। তাহলে এ ডট বিটা আগে করি। দেখো এ ডট বি কিভাবে করব তোমাদের মনে আছে কিনা দেখো, ডট গুণনের নিয়মটা কি ছিল? ডট গুণনের নিয়মটা কি ছিল বলতো? আই এর সহগের সাথে আই এর সহগের গুণ করতে হবে। তাহলে 2 2 এ কত বলতো? 4। জে এর সহগের সাথে জে এর সহগের গুণ করতে হবে, তাহলে 10 2 এ 20। তারপর কে এর সহগের সাথে কে এর সহগের গুণ করতে হবে, 11 ইন্টু, এই দেখো -11 ইন্টু 1, তাহলে -11। আর এ এর মান আমি পেয়ে গেছি হচ্ছে 3, বি এর মান আমি পেয়ে গেছি কত বলতো? 15। তাহলে এখান থেকে cos থিটা সমান কি বলতো? 24 - 11, তাহলে হচ্ছে 13 ডিভাইডেড বাই 45। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, যে থিটা ইকুয়াল cos ইনভার্স 13/45। এটাই তাহলে হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা ক্যালকুলেটরে এটার মানও বের করে দিতে পারি, কিন্তু এটা রাখলেই আমাদের হবে, কোনো সমস্যা নাই। আমরা কি বুঝতে পেরেছি নাকি পারিনি বলো? দেখো cos থিটা ইকুয়াল এ ডট বি ডিভাইড বাই এ এর মান ইন্টু বি এর মান। তো এই জন্য আমরা এ এর মান বি এর মান আগে বের করে নিলাম। এরপরে এ ডট বি তো আমরা করতেই জানি, আই এর সহগ হচ্ছে 2, এখানে আই এর সহগ হচ্ছে 2, তাহলে 2 2 এ 4। এখানে জে এর সহগ 2, এখানে জে এর সহগ হচ্ছে 10, তাহলে 10 2 এ 20। এখানে কে এর সহগ 1, এখানে কে এর সহগ কত কত? -11, তাহলে 1 ইন্টু -11 সমান হচ্ছে -11। তাহলে এগুলো যোগ বিয়োগ করলে আমাদের এই ভ্যালুটা চলে আসলো, এখান থেকে আমরা থিটা বের করে ফেললাম। ওকে, এবারে আমরা নেক্সট প্রবলেমে চলে যাই। দেখো যেটা হচ্ছে বলছে অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে হবে। অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে হবে, এটার জন্য আমরা নিউ স্লাইড নিয়ে নিই। তাহলে অক্ষের সাথে উৎপন্ন কোণ বের করতে হবে। হ্যাঁ, ওকে। তাহলে দেখো এই ভেক্টরটি অক্ষত্রয়ের সাথে যে কোণ উৎপন্ন করে, ধরো যে এই ভেক্টরটাকে আমরা বলছি এ ভেক্টর। হ্যাঁ, তাহলে এখানে এ এক্স বলতে কোনটাকে বোঝায় বলতো? আই এর যেটা সহগ, তাই না? আমরা এইভাবে লিখছিলাম, দেখো খেয়াল করে, এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে। তাহলে আবার হচ্ছে থিটা এক্স সমান কি ছিল আমাদের ফর্মুলাতে বলতো? cos থিটা এক্স সমান এ এক্স বাই এ। তো এটার সাথে যদি কম্পেয়ার করো, তাহলে এ এক্স এর জায়গায় এখানে কত আছে বলতো প্রশ্নে? এ এক্স এর জায়গায় আছে 2, তাহলে 2। আর এ এর মান কত? এ এর মানটা তো আমরা এখনো বের করিনি, তাহলে এ এর মানটা বের করে নাও। এ এর মান কিভাবে বের করতে হয় বলো তো? আই এর সহগের স্কোয়ার, জে এর সহগের স্কোয়ার, কে এর সহগের স্কোয়ার। তাহলে হচ্ছে √9, দ্যাট মিনস 3। তাহলে এটা হচ্ছে 3। তাহলে থিটা এক্স সমান আমরা কি পেয়ে যাচ্ছি বলতো? cos ইনভার্স 2/3। তাহলে এটা হচ্ছে আমার এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ। এবার যদি আমি থিটা ওয়াই বের করতে চাই, তাহলে আমাদের ফর্মুলাটা কি ছিল বলতো? cos থিটা ওয়াই সমান এ ওয়াই ডিভাইড বাই এ। তো বলো এ ওয়াই কোনটা? এখানে জে এর সহগ হচ্ছে এ ওয়াই, তো জে এর সহগ কত? -1, আর এ এর মান তো 3। তাহলে থিটা ওয়াই ইকুয়াল cos ইনভার্স -1/3। সিমিলারলি জেড, এই থিটা জেড ইকুয়াল আমরা কি পাবো বলতো? cos ইনভার্স, এই যে এ জেড 2
আর এ এর মান কত বলতো 3। তাহলে এটাই হচ্ছে আমাদের তাহলে অক্ষের সাথে উৎপন্ন কোণ। ওকে, শুধুমাত্র সূত্রটা যদি আমরা মনে রাখি আর বুঝি যে কোনটা এ এক্স, কোনটা এ ওয়াই, কোনটা এ জেড, তাহলে আমরা বের করে ফেলতে পারবো। শুধুমাত্র আমাকে ওই ভেক্টরের মানটা বের করতে হবে, তাহলে এইখানে হয়ে গেল। ভেক্টরের মান বের করব, তারপর এ এক্স, এ ওয়াই, এ জেড এগুলো তো আমাদের ওই ভেক্টরের মধ্যে দেয়াই আছে, তো ওগুলো আমরা ডিরেক্ট ইউজ করে করতে পারবো। ওকে, এবারে দেখো এখানে একটা স্পেশাল ম্যাথ এরকম বইতে আসছে, এটা দেখো 17-18 সালে। তো এরকম প্রশ্ন দেখো কি বলছে, এ প্লাস বি প্লাস সি ভেক্টর, ভেক্টর তিনটার যোগফল হচ্ছে 0। এরপর বলছে এ ভেক্টরের মান হচ্ছে 3, বি ভেক্টরের মান 5 আর সি ভেক্টরের মান কত 7। তাহলে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত? দেখো এইটার অর্থ হচ্ছে ভেক্টর তিনটার লব্ধি কত বলতো 0, মানে ভেক্টর তিনটি কিসে আছে বলতো সাম্যাবস্থায় আছে। তাহলে আমাকে বের করতে হবে কি বলতো ভেক্টর তিনটার মধ্যবর্তী কোণ। তো এটা আমরা বেশ কয়েক উপায়ে করতে পারি। যেমন দেখো, যেহেতু ভেক্টর তিনটা সাম্যাবস্থায় আছে বলে দিচ্ছে, সাম্যাবস্থায় আছে এ প্লাস বি প্লাস সি। তো সাম্যাবস্থায় থাকার অর্থটা হলো এরকম, দেখো ধরো যে তিনটা ভেক্টর যদি সাম্যাবস্থায় থাকে, তিনটা ভেক্টর সাম্যাবস্থায় থাকার অর্থ হচ্ছে, সাম্যাবস্থা মানে কি, মানে লব্ধিটা হচ্ছে 0, ঠিক আছে। এই সাম্যাবস্থায় থাকার অর্থ হচ্ছে এরকম যে যে কোনো দুইটা ভেক্টরের লব্ধি তৃতীয় ভেক্টরের সমান এবং বিপরীত। দেখো এ আর বি এর লব্ধি যেটা হবে সেটা কি হবে বলতো সি এর সমান হবে এবং বিপরীত দিকে হবে। ফলে কি হচ্ছে দেখো, এটা আর এটা এ আর বি মিলে তো সি তৈরি করতেছে, এই সি আর এই সি কে কি করতেছে বলতো পরস্পরকে ক্যান্সেল করে দিচ্ছে, টোটাল লব্ধি কত হবে 0 হবে। আবার যদি আমরা এই সি না বলে যদি আমরা অন্য একটা বলি, ধরো যে বি আর সি এর লব্ধি বের করবো, সেক্ষেত্রে বি আর সি এর লব্ধি কি হবে বলতো এ এর সমান এবং বিপরীতমুখী। ফলে এই এ কে ক্যান্সেল করবে, টোটাল লব্ধি কত হবে বলতো 0 হবে। তাহলে আমরা এই কথাটা মাথায় রাখবো, যদি তিনটি ভেক্টর সাম্যাবস্থায় থাকে তাহলে এদের ক্ষেত্রে এই কথাটা আমরা মাথায় রাখবো যে যে কোনো দুইটা ভেক্টরের লব্ধি কি হবে বলতো তৃতীয়টার সমান এবং বিপরীত। অর্থাৎ যে কোনো দুইটার লব্ধি হচ্ছে 3 নাম্বারটার সমান। তাহলে এখান থেকে আমার যেহেতু এ এবং বি এর মধ্যবর্তী কোণ জানা লাগবে, তাহলে আমরা এ এবং বি এর মধ্যবর্তী কোণ যেহেতু জানবো, তাহলে আমরা ধরে নিচ্ছি লব্ধিটা কত বলতো সি। তাহলে আমরা ওই যে অনেক আগে আমরা একটা সূত্র শিখছিলাম যে লব্ধির সূত্রটা কি ছিল বলতো, সূত্রটা ছিল এরকম যে লব্ধি ইকুয়াল কি স্কোয়ার রুট অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। মনে আছে কিনা দেখো, ওইখানে আমরা পি কিউ দিয়ে জাস্ট পড়ছিলাম যে লব্ধি আর ইকুয়াল কি রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2pq কস আলফা পড়ছিলাম। তো এখানে যেহেতু পি কিউ ছিল, এখানে হচ্ছে এ বি আছে, তাই আমরা এখানে এ বি লিখছি। আর লব্ধি কোনটা হবে বলতো, লব্ধিটা হবে সি এর সমান। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি সি স্কোয়ার সমান কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস থিটা। তাহলে সি এর মান কত দেওয়া আছে দেখো প্রশ্নের 7, তাহলে এখানে হচ্ছে 7 স্কোয়ার বসাও, এ এর মান দেওয়া আছে 3, বি এর মান দেওয়া আছে 5, 2 ইন্টু 3 ইন্টু 5 কস থিটা। তাহলে এখান থেকে দেখো কস থিটা সমান কত আসতেছে 7 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু 3 ইন্টু 5 হচ্ছে 30। তাহলে দেখো এখান থেকে আমরা বের করতে পারি থিটা ইকুয়াল কজ ইনভার্স। তাহলে কত হচ্ছে 49, এখানে হচ্ছে 25, 34, তাহলে হচ্ছে 15 ডিভাইড বাই কত বলো তো 30। তাহলে cos ইনভার্স হাফ, মিন কত বলো তো 60 ডিগ্রি। তাহলে প্রথম দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বা এ ও বি এর মধ্যবর্তী কোণটা হবে 60 ডিগ্রি। ওকে।